হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। পরিসংখ্যানের যে সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেই পরীক্ষার গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আজকে করতে শিখব। গ নাম্বার কোশ্চেনের টপিক আসে তিনটা টপিক থেকে গ নাম্বার কোশ্চেনগুলো করা হয়। টপিকগুলো হলো বহুভুজ, আয়তলক্ষ্য আর হলো অজীব রেখা। এই তিনটা যদি করতে পারি, প্রপারলি আমরা শিখতে পারি, তাহলে এখান থেকে 8 নাম্বার কনফার্ম। তো অবশ্যই আমরা তিনটে টপিক শিখে 8 নাম্বার কিভাবে কনফার্ম করতে হয় সেটা দেখবো আজকের ক্লাসে। আমরা দেখো শুরুতেই বহুভুজ, আয়তলক্ষ্য আর অজীব রেখা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। বহুভুজ, আয়তলক্ষ্য, অজীব রেখা জিনিসটা একটু বুঝে নিই ফার্স্টে, তারপরে আমরা বিস্তারিত চলে যাচ্ছি। বহুভুজ বলতে আমরা বহুভুজ কথাটা দ্বারা বুঝতেছি যে অনেকগুলো ভুজের সমন্বয়ে গঠিত। বিষয়টা এমন হবে, বহুভুজ দেখতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এই ভূমি থেকে যাবে, কোনো রেখার সূত্রপাত হবে এবং ওয়াই অক্ষে চলে আসবে, আবার এক্স অক্ষে সেটা চলে আসবে। আমি বললাম বহুভুজ বলতে আমরা বোঝাই এক্স থেকে শুরু হচ্ছে আবার এক্স অক্ষে চলে আসতেছে, বা অনেকগুলো ভুজের সমন্বয়ে গঠিত একটা রেখা, এটা হলো বহুভুজ। আয়তলক্ষ্য কেমন হবে? আয়তলক্ষ্য বলতে বোঝাই দুইটা, আবার এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে। এক্স অক্ষে ওয়াই অক্ষে এইরকম যদি আয়তাকার কোনো বস্তু অঙ্কন করা হয়, এটা হবে আয়তলেখ্য। এটা কি? এটা হবে আয়তলেখ্য। ওকে। আর অজীব রেখা, অজীব রেখা দ্বারা আমরা কি বুঝতেছি, এখানে সেম এক্স অক্ষ ওয়াই অক্ষ। অজীব রেখার ক্ষেত্রে এই এক্স অক্ষ থেকে যাত্রা শুরু করে কোনো রেখা যদি ঊর্ধ্বগামী হয়, এই রেখাটাকে আমরা বলতে পারবো অজীব রেখা। আশা করি তোমরা চিত্রগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা শিখবো, সেটা যে জিনিসটা আমাদের বেশি কনফিউশন করে সেটা হলো বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কিভাবে গ্রাফ দরকার, আমরা কিভাবে গণসন্নিবেশন সারণীটা আঁকবো, সারণীটা কিভাবে আঁকবো, আয়তলেখার জন্য কিভাবে আঁকবো, অজীব রেখার জন্য কিভাবে আঁকবো, এইটাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, মনে রাখতে অবশ্যই হবে। দেখো বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কি কি লাগে। লাগে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু তোমাদের দেওয়াই থাকে উদ্দীপকে, তো তোমাদের এই দুটো নিয়ে টেনশন করার দরকার নাই। তোমাদের বের করতে হবে নতুন করে কি মধ্যমান। তোমাদের এখানে বহুভুজে লাগতেছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। সবসময় যেটা মনে রাখবা, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়াই থাকে, তোমাদের বের করা লাগতেছে শুধুমাত্র মধ্যমান। এখন আসো আয়তলেখতে। আয়তলেখতে তোমাদের শিখতে হবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা নিয়ে। এই শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার মধ্যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়াই থাকে, তোমাদের এক্সট্রা বের করা লাগতেছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। সবসময়ের জন্য এই রুলস ফলো করবে। আবার দেখো অজীব রেখার জন্য কি লাগতেছে, অজীব রেখার জন্য একটু বেশি লাগবে। দেখো অজীব রেখার জন্য লাগতেছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই চারটা জিনিস, তার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে উদ্দীপকে, তোমাকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এই রুলসটা যদি মনে রাখো, অন্তত তোমরা এই তিনটা জিনিস খুব ইজিলি ভাবে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে।